وعلى آل إبراهيم إنك حميد مجيد। 6 নম্বর নোটে আমরা শুরুতে যাই। মূলত আমাদের এই যে আসা বসা, শিক্ষার জন্য কিছু সময় কোরবানি করা, এর মধ্যেই উঠে আসবে হচ্ছে ফরজিয়াত ইলম, ফরজে আইন যেগুলো, ফরজে কেফায়া যেগুলো, এই ইলমগুলো সম্পর্কে একেবারে না হইলেই না, যতটুকু এই সম্পর্কে ধারাবাহিক প্রতিদিনের পড়ার সাথে সম্পৃক্ত আছে। আজকে শুরুতে আছে নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ, জানার প্রয়োজন আছে কি না? বা অনেকে জানা থাকলেও পরবর্তীতে চর্চা না থাকার কারণে আমরা ভুলে যাই। নামাজের বাহিরে 7 ফরজ, 7টা ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নুরানির বাচ্চারা সুরে সুরে খুব সুন্দর করে বইলা ফেলায়, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজে নিয়ত করা, এভাবে সুরে সুরে বলে ফেলে। আমরা একটু খেয়াল করি, শরীর পাক মানে পবিত্র, কাপড় পাক, কাপড় পবিত্র, নামাজের জায়গা পবিত্র হতে হবে, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, কেবলামুখী হওয়া। অনেকে আছে নামাজে দাঁড়ায়া, এই যে মাসালা করতে গেলে তো অনেক সময় লেগে যায়। অনেকে আছে নামাজে দাঁড়ায়া কেবলামুখী দাঁড়াইছেন, কিন্তু অনেকক্ষণ নামাজ পড়ার কারণে এইভাবে শুরু করেন, এইভাবে ঢুলতে থাকে, মানে কি সিনা কেবলা থেকে সরে যাইতেছে। তো এর মধ্যে আরেকটা বিষয় হলো যে আমরা পশ্চিমটা আমরা ধরি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল চতুর্দিকে। তাই পশ্চিম ধরলাম আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এর মাঝখান বরাবর 45 দুই সাইডে। এই মনে করেন 45 বরাবর আপনার সিনা আছে, হালকা এদিক ওদিক কোনো কারণে হইলেও সমস্যা নাই। যদি এটা পুরা মাত্রায় বেশি ঘুরা যায়, পুরা ডিগ্রির বাইরে চলে যায়, তাহলে তখন আপনার নামাজ আর শুদ্ধ থাকবে না। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এটা হচ্ছে নামাজের বাহিরের 7 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। অনেকে আছে নামাজের রুকুতে চলে গেছে, আয়েশা ধাম করে মানে একদম ডাইরেক্ট তাকবীরও দিল না, সালাম পড়ে না, একদম ডাইরেক্ট চলে যায়। এইভাবে করা যাবে না। রুকু ধরার জন্য তাড়াহুড়া কইরা নামাজের প্রথম বিধান থেকে শেষ সরে যায়। দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু মাঝে মধ্যে পড়ার চেষ্টা করব। আমার সাথে একবার বলি, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের বাহিরে কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আচ্ছা, এরপরে নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক,
দেখেন আমাদের ভিতরে অনেকে আছে শরীরটা যদি সামান্য একটু খারাপ অনুভূত হয় বসে নামাজ আদায় করি, অথচ নামাজের ফরজ হইতেছে দাঁড়ায় নামাজ পড়া। যদি এরকম হালত আমার আমার সাথে এরকম লোকেরও সাক্ষাৎ হয়, বলে হুজুর আমি মাগরিবের নামাজ পড়ে গেছি, এমন অসুস্থ হয়ে গেছে মনে হইতেছে যে আমি মারা যাব, এরপরে আবার এশার নামাজে আসি, আইসা আবার নামাজ আদায় করি, দাঁড়াই নামাজ পড়ি, কষ্ট হয়, তারপরও আমি আমার সাধ্যে যতক্ষণ কুলা আমি চেষ্টা করি দাঁড়ায় নামাজ পড়ার, দাঁড়ায় নামাজ পড়ি। তো এই জন্য যতক্ষণ সামর্থ্য আল্লাহ তাআলা দিছে শরীরে কুলায় সর্বোচ্চ চেষ্টা করে দাঁড়ায় নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। মদ অর্থ কি? হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। কি বলে? মদ বলে। গতকালকে আমরা শিখছিলাম হরকত, এক জবর, এক জের, এক পেশ, হরকত, জজম, তাসদিদ, এগুলো আসলে হরফ কোন অবস্থায় ফিরে যায়? মূল অক্ষরে ফিরে যায়। কোন অক্ষরে? মূল অক্ষরে ফিরে যায়। যেমন বা থেকে ব, তা থেকে ত, জিম থেকে জ। এটা প্রথমে আমরা মনে মনে নিয়ে তারপরে এই হরফের সাথে যেরকম আচরণ করা প্রয়োজন দিক নির্দেশনা দেওয়া থাকে। যেমন জবর আসলে যা হবে, জের আসলে জি হবে, পেশ আসলে জু হবে, আর জজম আসলে হরফটা শুধুমাত্র যে মূল অক্ষরটা বের করছি এই মূল অক্ষরটাই থেকে যাবে, পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ। এরপরে যখন তাসদিদ হবে প্রথমে হরফটা মূল অক্ষর বের করে ধরলাম, হামজা জিম জবর আজ, তারপরে কোন দিকে ছাড়বো, নিচের দিকে, বাম দিকে না উপরের দিকে নিব, দিক নির্দেশনা দেওয়া থাকে জবর জের পেশ। যদি জবর থাকে আজ্জা, জের থাকলে আজ্জি, পেশ থাকলে আজ্জু, এরকম আর কি। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। আমরা যখন পড়ার ভিতরে পুরাপুরি ঢুকে যাব তখন এগুলা যখন ঘন ঘন সামনে আসবে তখন এটা আরও সহজ হয়ে যাবে। এখন আমরা একটা প্রাথমিক ধারণা নিচ্ছি, সব বিষয়ে প্রাথমিক একটা ধারণা নিয়েই আমরা রিডিং পড়া শুরু করব ইনশাআল্লাহ। এরপরে দেখেন মদ অর্থ হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। কি বলে? মদ অর্থই হচ্ছে টানিয়া পড়া। কি করে পড়া? হরকত আমরা জানি এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, এইভাবে। কিন্তু এইগুলো যখন টান হবে আ বা তা, এইভাবে যখন আমি টানলাম, টানার কারণটা কি, মাকসাদটা কি, টানার বা মূল উদ্দেশ্যটা কোন জায়গা থেকে আসলো, কারণটা কোন জায়গা থেকে আসলো? মদ থেকে। যখন এর সাথে মদ হবে অর্থাৎ টানার জন্য যে শর্ত আছে এই শর্তগুলো আসবে তখন এটা টেনে পড়তে হবে। দেখেন এখানে অনেক প্রকার এখানে দেওয়া আছে, সংক্ষেপে বুঝাই দিই নাকি। এখানে দেখেন একবার জানার জন্য পড়ি, মুখস্থর প্রয়োজন নাই, দেখে হয়তোবা মাথা ঘুরানোর কোনো দরকার নাই, একটু একবার পড়ি এরপর আমি সংক্ষেপে বুঝাই দিতেছি। বুঝলাম? একবার দেখেন মদ মোট 10 প্রকার, একালিফ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। 3 আলিফ মদ 2 প্রকার, হ্যাঁ, 1 নাম্বার মধ্যে আরজি, 2 নাম্বার মধ্যে মুংফাসির। 4 আলিফ মদ 5 প্রকার, বেগার অনেক নাম আছে, এগুলো মুখস্থ করা আপনাদের এখন এই মুহূর্তে সম্ভব না। এজন্য আমি মদের মূল যে থিমটা আছে এটা আমি সংক্ষেপে দেখাই দিতেছি। এটা আপনি এমনভাবে মুখস্থ করবেন যাতে করে আপনি আর কোনো দিন না ভুলেন, ঠিক আছে? এমনভাবে একটা জিনিস দেখাই দিই যাতে করে আমার সহজে মনে থাকে। মদের হরফটা কখন হচ্ছে? আমরা যে জবর জের পেশ পড়লাম হরকত, এখন আমরা শিখব এই হরকতগুলা কখন টান হবে। তাহলে আমার আলামতের প্রয়োজন আছে না? কিছু কিছু জায়গায় সাইনবোর্ডে দেয়া থাকে থামুন, কিছু কিছু জায়গায় দেওয়া থাকে আপনার গতিসীমা হচ্ছে 40,
কিছু জায়গায় 60, কিছু জায়গায় 80 দেওয়া থাকে না সাইনবোর্ডে। তো এইটা দেখে সেইভাবে স্পিড তুলতে হয়। বেশি তুললে কী হয়ে যায়, মামলা হয়ে যায়, কি হয়ে যায়, ফাইন, জরিমানা লেগে যায়। হ্যাঁ, আর যদি ওই সব জায়গায় আপনি না টানেন, পিছন থেকে এসে আপনারা মেরে দিবে। যেখানে 80 স্পিডে গাড়ি টানতে হয় সেখানে যদি আপনি ব্রেক করে দাঁড়ায় যান, অথবা আপনি যদি এখানে 20 স্পিডে টানতে থাকেন, পিছন থেকে গাড়ি এসে মেরে দেওয়ার সম্ভাবনা আছে কি না? তা আপনার এখানে সাইনবোর্ড দিতেছে আপনার টানতে হবে 1 আলিফ পরিমাণ, কয় আলিফ? 1 আলিফ পরিমাণ টানতে হবে। এই সাইনবোর্ডটা কিভাবে আসবে, আমি চিনব কিভাবে, এটার সম্পর্কে আজকে একটু আলোচনা করব। মোটামুটি প্রাথমিক ধারণাগুলো হয়ে গেলে আমরা নাজেরা পড়ার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। গতকালকের পড়াগুলো মোটামুটি মনে আছে তো সবার? হ্যাঁ, সামনের দিকে আর যখন পড়বো এগুলো আসবে ইনশাআল্লাহ। গতকালকে শেষে একটা কথা বলছিলাম, মনে আছে? আরবি 29টা হরফ যখন আমি পড়া শুরু করলাম, এই 29টা হরফ নিয়ে আমি যখন যাত্রা করলাম, সব থেকে বেশি সাক্ষাৎ হবে কার সাথে? জবর জের পেশ, তারপরে কার সাথে? জজম, তারপরে তাসজিদ। ঠিক আছে, মনে আছে তো? এগুলোর সাথে আমার সাক্ষাৎ হবে প্রতিনিয়ত। মদের হরফ, মদের হরফ মুখস্থ করে আর ভুলে, মুখস্থ করে আর ভুলে সবাই। বিভিন্ন জায়গায় ছাত্ররা 6 মাস লাগে মুখস্থ করে আর ভুলে। একটা জিনিস মনে রাখি আমি প্রথমেই, জবর হরফের কোথায় থাকে? উপরে। জবর কোথায় থাকে? উপরে। উপরে থাকে। এটা তো আমি জানি, এটা তো আমার ভুল হওয়ার কথা না, তাই না? জবর হরফের উপরে থাকে। যে কোনো একটা হরফ লিখলাম এখানে। আলিফ, আলিফ কি নিচের হরফ না উপরের হরফ? উপরের হরফ। আলিফ উপর থেকে লিখছি না? জবরও উপরে, আলিফও উপরে। তাহলে জবরের সাথে আলিফ মিলে কিনা কিছুটা? জবরও উপরে, আলিফও উপরে। জবরের সাথে আলিফও উপরে, দুইটাই উপরে অবস্থান করতেছে। এখন দেখেন, হরফ আরেকটা লিখলাম বা। কি লিখলাম? বার সাথে এই যে মূল হরফটা কি? মদের ইয়া। জের কোথায় থাকে? নিচে। ইয়া কোথায় থাকে? নিচে। নিচে। জেরের সাথে সম্পর্ক কার? ইয়ার। জেরও নিচে, ইয়াও নিচে। আচ্ছা, এরপরে পেশের সাথে সম্পর্ক কার? দেখেন তো, একই রকম চেহারা না? পেশের সাথে সম্পর্ক কার? ওয়াওয়ের। জবরের সাথে আলিফ, দোতলার ভাড়াটিয়া, দোতলায়। ঠিক আছে, নিচতলার ভাড়াটিয়ায় জেরের সাথে ইয়া, দুইজনই নিচে, নিচতলা। তারপরে পেশের সাথে ওয়াও, জমস, একই রকম চেহারা। বুঝাইতে পারছি কার সাথে কার সম্পর্ক? এই জিনিসটা খালি মনে রাখবেন। যদি বলি যে মদের হরফগুলা বলেন তো, তখন মনে করতে খুব কষ্ট হয়ে যায়। মুখস্থ করতেছি, পড়তেছি, কিন্তু যখন জিগে আবার ভুলে যাইতে হয়। এই জিনিসটা মনে রাখবো। জবরের সাথে সম্পর্ক কার? কার? উপরে। দুইজনই কোথায়? উপরে। জেরের সাথে সম্পর্ক কার? ইয়া। দুইজনই কোথায়? নিচে। পেশের সাথে সম্পর্ক কার? দুইজনই দেখতে একই রকম। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। বলতে থাকেন শুরু থেকে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। বলেন। খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ।
জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে, পেশের বাম পাশে। এই তুমি বলো তো পেশের সাথে সম্পর্ক কার? কেন? দেখতে একই রকম তাই না? আচ্ছা আপনি বলেন তো জেরের সাথে সম্পর্ক কার? কিভাবে হইলো? নিচে, জেরও নিচে ইয়াও নিচে। আপনি বলেন জবর কিভাবে হইলো? কেমনে? দুজনই কি? আপনি বুঝছেন? আপনি বুঝতেছেন? আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে আমি মনে রাখার জন্য আমার মতো করে আমি সহজ করে নিলাম। এটা কিন্তু কোনো বইতে আপনি পাবেন না যে বলে দিছে যে আলিফ উপরে জবর উপরে এই জন্য দুইটা মদের হরফ হয়েছে। বিষয়টা এরকম না যে বলবেন যে হুজুর পড়াইছে, এটা তো কোনো বইতে পাইলাম না। এটা হচ্ছে আমি আমার জন্য সহজ করে নিলাম আর কি, একটু বোঝার জন্য, যে জবরের বাম পাশে খালি আলিফ যে হলো, জবরের সাথে আলিফের সম্পর্ক এইভাবে দুইজনই উপরে, তারপরে জেরের সাথে ইয়ার সম্পর্ক দেখেন দুইজনই কিন্তু নিচে, এই দুইটা উপরে দুইটা কি? হ্যাঁ হ্যাঁ, বাকিটা মদের হরফ হইলে এইভাবেই আসবে। কিভাবে আসবে? আপনার এই যে এইখান থেকে নিয়ে এতটুক থাকবে, জের থাকবে, জজমালা ইয়া থাকবে, জবর থাকবে, খালি আলিফ থাকবে, পেশ থাকবে, জজমালা ওয়াও থাকবে। এই যে প্রথম যে হরফটা দিছি এটা যে কোনো হরফ হইতে পারে। বুঝাইতে পারছি? এখানে মূল ফ্যাক্টটা কি? জবরের সাথে আলিফ। বুঝতে পারছেন? জবরের সাথে খালি আলিফ। কি আলিফ? জেরের সাথে জজমালা, পেশের বাম পাশে জজমালা। আমি কিন্তু বলি না বা পেশের বাম পাশে জজমালা, এটা কিন্তু বলি নাই। বলছি? আমি কি বলছি বা জের বা ইয়াজের বি হয়েছে দেখে এখানে মদের হরফ হয়েছে? বার কারণে হয়েছে। হয়েছে কিসের জন্য? জেরের বাম পাশে জজমালা, জবরের বাম পাশে, এই দুইটাই উপরে, জেরের বাম পাশে জজমালা ইয়া, দুইটা নিচে, পেশের বাম পাশে জজমালা ওয়াও, দুইটা দেখতে একই রকম, এই জন্য মদের হরফ হয়েছে। এখানে যে কোনো হরফ আসতে পারে। আপনি এখানে যদি ইয়া দিয়ে দিলাম, ইয়া ওয়াও পেশ ইউ, এভাবে একটু টান হলো। এখানে আপনার বাটা মুছে আপনার তা দিয়ে দিলাম, তা ইয়াজির তি বলে একটু টান হলো। এখানে আমি বাটা মুছে দিলাম, যদি এখানে আমি সা লিখি, সা আলিফ জবর সা, এক আলিফ টান হচ্ছে। অর্থাৎ আপনার যে কোনো হরফ এখানে আসতে পারে। মূল ফ্যাক্ট হচ্ছে জবরের সাথে খালি আলিফ, জেরের সাথে জজমালা ইয়া, পেশের সাথে জজমালা ওয়াও। ঠিক আছে? এটা হলো মদের হরফ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমরা নিলাম। হুম, অন্য কিছু বলতে মানে এই হরফগুলা চেঞ্জের কথা বলতেছেন? জি, এই যে তিনটা হরফ না, এই যে তিনটা হরফ জবরের সাথে আলিফ, জেরের সাথে ইয়া, পেশের সাথে ওয়াও, এগুলা ফিক্সড, এগুলা নড়চড় নাই। নড়চড় নাই বলতে মানে এগুলো বাদে আদার্স কিছু আসলে তখন আর মদের হরফ হইল না, ওটা ভিন্ন জিনিস। মদের হরফ বলতে এই যে এই জেরের সাথে জজমালা ইয়া লাগবে, জবরের সাথে খালি আলিফ লাগবে, পেশের সাথে ওয়াও লাগবে, নাইলে হবে না। পেশের বাম পাশে যদি আপনার জজমালা আপনার সিন আসলো, লাভ নাই তো। হ্যাঁ, এই তিনটা, এই জন্যই বলছি জবরের সাথে সম্পর্ক কার? জেরের সাথে, পেশের সাথে ওয়াও। অন্য কোনো কিছুতে মদের হরফ ওইটা ক্রিয়েট হবে না, ওটা ধরা যাবে না। এরপরে দেখেন এই পৃষ্ঠায় আরো কিছু আছে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে কয় আলিফ টানতে হয়? কয় আলিফ টানতে হয়? এক আলিফ টানতে হয়। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে, উল্টা পেশটা কিভাবে বুঝি? পেশটা একটু
খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে কয় আলিফ টানতে হয়? কয় আলিফ? এক আলিফ টানতে হয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা স্মরণ রাখবো যে দেখতে অনেক সময় মানে জবরটাই একটু খাড়া হয়ে গেছে, জবরটা তো এইভাবে লেখে বাঁকা করে, আর এটা কি খাড়া অবস্থায় আছে, আসলে আমার নির্দ্বিধায় এক আলিফ টানতে হবে। আচ্ছা, এরপরে আরও কিছু মানে ডিপ নিয়ম আছে, এগুলো এখন বললে আপনারা অতটা ধরতে পারবেন না। এরপরে দেখেন 7 নাম্বার শিট, 7 নাম্বার শিটে 5টা হরফ আছে, কফ ত বা জিম দাল। কি কি আছে? কফ ত, কফ ত বা জিম, কফ ত বা জিম। এই 5 হরফ যজম অবস্থায় আসলে একটু ধাক্কা দিয়া পড়তে হয়। কি দিয়া পড়তে হয়? ধাক্কা দিয়া কলকলা করিয়া পড়িতে হয়, কফ ত বা জিম দাল। আচ্ছা, এরপরে আসেন ওয়াজিব গুন্না। এতটুক বলে শেষ, কারণ নিচে যে পড়াটা আছে এটা বেশ পড়া। এটা এমনও আছে নুরানির বাচ্চারা বা মাদ্রাসায় পড়ে 2-4 বছর পড়তেছে, তারপরে এটা মুখস্থ করে শোনানো খুব মুশকিল, বা পড়ার মধ্যে প্যাচ লাগায় ফেলে, এখনও ঠিক হয় না। এটা সংক্ষেপে ইনশাল্লাহ কালকে দেখাই দিব। এখন শুধু ওয়াজিব গুন্নাটা দেখব। কি ওয়াজিব গুন্না? গুন্না করতেই হবে নুন অথবা মিম, নুন অথবা একটু আগে যে প্রশ্নটা ছিল যে জেরের সাথে যজমালা ইয়া বাদে অন্য কোনো কিছু আসলে মদের হরফ হবে কিনা, সেই একই প্রশ্ন এখানে আপনার আসতে পারে যে ওয়াজিব গুন্না কি এগুলা বাদে অন্য কোনো কিছু হইলে হবে কিনা। না, ওয়াজিব গুন্নার জন্য ধর্তব্য হচ্ছে নুন আর মিম, এই দুইটা হইতে হবে এবং এর উপরে তাসদিদ থাকতে হবে। কি থাকতে হবে? তাসদিদ থাকতে হবে। নুনে বা মিমে তাসদিদ, ডান দিকের হরকত থাকলে আপনার গুন্না করে পড়তে হবে। আন্না, আম্মা, এভাবে গুন্না করতে হবে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। এগুলো ছোট ছোট বিষয়, এগুলো সব জেহেনে একসাথে ঢুকানো খুব মুশকিল। হরকত বলতে বোঝায় এখানে জবর আছে, যদি জের আসে, যদি পেশ আসে, তাও এটার সাথে আচরণ একই রকম হবে, অর্থাৎ গুন্না করতে হবে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। তাহলে আজকে আমরা প্রথমে শিখলাম হচ্ছে মদের হরফ। মদের হরফটা কিভাবে, ওইভাবে ঢালাওভাবে মুখস্থ না করে আমি জাস্ট একটু মাথার ভিতরে এইভাবে নিলাম যে জবরের সাথে সম্পর্ক কার? খালি আলিফ। সম্পর্ক কেন? আর জেরের সাথে সম্পর্ক কার? আর পেশের সাথে সম্পর্ক কার? জজমালা। কারণ কি? হ্যাঁ, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ হইল। কি করতে হবে? আমার এক আলিফ টানিয়া পড়িতে হবে। এই মদের হরফের উপরে যদি আপনার চিকন চিহ্ন আসে, ওই যে আমি বলছি যে আমার হলো শুধুমাত্র আমি একজন ড্রাইভার, কি মনে মনে ধরে নিলাম আমি একজন এখন ড্রাইভার, গাড়ি চালানোর সময় লুকিং গ্লাসে ডানে বাঁয়ে না দেখলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? যদি লুকিং গ্লাসে না দেখে তাহলে পিছন থেকে এসে মেরে দেবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। চতুর্দিকে দৃষ্টি রাখতে হয়। কোন দিকে? ডানে বামে সব দিকে পিছনে তাকায় দেখতে হয়। প্রাইভেট কার হইলে তো মাঝখানে ওই যে মিরর থাকে একটা পিছনে দেখার জন্য, সব দিকে নজর রাখতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য কথাটা হচ্ছে যখন আমি পড়বো তখন আমার নজরটা সব দিকে থাকবে, উপরে ডানে বামে সব দিকে নজর থাকবে, কোন জায়গায় কোন চিহ্নটা আসতেছে, আমার এখন কি করতে হবে। যখন আমি এগুলো ফলো করব তখন আমার জন্য পড়াটা সহজ হবে। আমি এখানে পড়তেছি, আমি চলতেছি রাস্তায় সোজা, কিন্তু আমি যখন অতিক্রম করতেছি একটা গলি, ওই সময় আমার গাড়িটা স্লো করতে হবে, যদি গলি থেকে একটা গাড়ি উঠে আসে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই জন্য সব কিছু আমার সেইভাবে ফলো করতে হবে। যেমন আমি পড়তেছি যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। এখানে আবার কিন্তু আছে
কিন্তু কি যদি এটার উপরে চিকন চিহ্ন থাকে, একটা চিকন আলামত, তাইলে আপনার এই এক আলিফ টানতে আপনি 3 আলিফ নিতে পারবেন। কয় আলিফ? 3 আলিফ নিতে পারবো। যদি চিহ্নটা আর একটু মোটা থাকে তাহলে কয় আলিফ? 4 আলিফ টানা যাবে আর কি। এটা ধারাবাহিক আলোচনা আসবে পড়ার ভিতরে অনেক কিছু। তাহলে আজকে আমরা মদের হরফ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এরপরে ইনশাল্লাহ আগামীকালকে যে 6 মাসের পড়াটা আছে, এই 6 মাসের পড়া 1 মাসে কীভাবে আনা যায় একদিনে, এটা হলো ওই যে গুন্না। কি গুন্না? এটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ডিফিকাল্ট বলতে এটা এখনও আমার মাদ্রাসায় হেফজখানায় বাচ্চা উঠে গেছে, তারপরেও দেখা যায় যে এগুলো নিয়ে ভেজাল হয়, একটু ঝামেলা হয় মুখস্থ রাখা। না বলতেছি সেই জিনিসটা আপনি একদিনে আপনাকে শিখিয়ে দিব, আপনি তো বড় মানুষ, একদিনে এটা বুঝে কতটুকু নিতে পারবেন, যাতে একদম সংক্ষেপ করে, এত নিয়মের ভিতরে যাব না, একদম সংক্ষেপ করে বুঝাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।